ভিডিও কে করছে দাদা? ভিডিও হচ্ছে আপনার? তোমরাও থাকো ইউটিউবে ডালো নাকি? চ্যানেল আছে আপনার? মহাকাল এক্সপ্রেস। মহাকাল এক্সপ্রেস কি আর কি রেট কিছু আছে? হ্যাঁ কিছু
स्पेशल कैरेक्टर किसी भी महाकाल गंगा দিয়ে রিসার্চ করছি সেটাই কিছু কথা বলবো না না আজকে কথা কোনো চাকরি করে আজকে দিনে লাভ ভালো চ্যানেল আছে তারাই সেই টাকা দেয় শুধু চ্যানেল বললে হবে না তার সাথে বাবা থাকতে হবে ভালো একটা কন্টেন্ট থাকতে হবে আমার নাম অক্সিজেন বাবা মহাকালের ওষুধ ব্যবহার করবে প্রায় 3 মাস ধরে মাথার একটা অ্যালার্জির জন্য মাথায় খুব কষ্ট পাচ্ছি পুরো দগদগে ঘা হয়ে গেছে আমি চেষ্টা করছি দেখানোর কতদূর হবে আমি বলতে পারবো না যারা ভিডিওটা দেখবেন তারা আশা করি বুঝতে পারবেন যে পুরো মাথায় আমার পুরো দগদগে ঘা হয়ে গেছিল এবং এই রস এইখান দিয়ে পড়ে পড়ে দেখুন এই সব জায়গা পুরো কালো হয়ে গেছে যেখানে যেখানে রসটা বেরোচ্ছে সেখানে সেখানে পুরো কালো হয়ে যাচ্ছে এবং পুড়ে যাচ্ছে পুরো দগদগে ঘা আমার মাথায় সারা মাথায় হয়ে গেছিল এবং বিছনায় আমি যখন শুতাম তখন আমার পিঠেও চলে আসছিল ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি পিঠেও এই সব জায়গা একদম পুরো দগদগে ঘা হয়ে গেছিল প্রথমে তো খুব ভয় পেয়েই গেছিলাম কারণ এই পেশেন্ট আমি আগে দুজনকে দেখেছি আমি যখন ভগবানগোলা ব্যাংকে চাকরি করতাম আমার সহকর্মী স্বপন সাহা ওনারও এই ঘটনা ঘটেছিল কিন্তু ওনার কারণ ছিল উনি কলপ করেছিলেন ওনার ধবধবে সাদা চুল সাদা গোপ ছিল কিন্তু উনি কলপ করার পরেই ওনার অ্যালার্জি হয়েছিল এবং আলটিমেটলি ক্যান্সার ধরা পড়লো এবং উনি প্রায় 20 দিনের মাথায় উনি মারা গেলেন এই একটা পেশেন্ট আমার দেখা আমার চোখের দেখা ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ সেন্টার থেকে ওনার ক্যান্সার আইডেন্টিফাই হলো এবং উনি ওইখানে চিকিৎসা করে উনি মারা গেলেন এই আমার জীবনের একটা দেখা তারপরে আমার মা তো আপনাদেরকে আমি আগেও বলার চেষ্টা করেছি বা বলেছি বোধহয় যে আমার মা ব্রেন টিউমার ব্রেন ক্যান্সার হয়ে পি ব্যানার্জির ওষুধ খেয়ে মাও চলে গেলেন এই দুইজন হচ্ছে আমার দেখা এবং মারও শেষ বয়সে মানে শেষকালে যখন চলে গেলেন তখন এই দশাই হয়েছিল মার তাই এই দুইজন পেশেন্ট দেখে আমি শিক্ষা নিলাম যে আমি কোনো প্রথাগত চিকিৎসায় আমি যাব না কারণ আপনারা তো সবাই জানেন যে গঙ্গা নিয়ে বহুদিন ধরে আমি কাজ করছি এবং গঙ্গাকে আমি গঙ্গারাম আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটালের রূপ দিয়েছি নতুন নাম দিয়েছি গঙ্গারাম আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল তা আমি সেই নিরিখে আমি এবার চিন্তা করলাম বা আমি প্রতিজ্ঞাই করে ফেললাম যে আমার নিজের হসপিটাল থাকতে আমি কোনো প্রথাগত চিকিৎসায় যাব না আমি এই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতেই আমি আশ্রয় থাকব তা প্রথমে কাঁচা হলুদ আর নিম পাতা বেটে মেখেছি কয়েকদিন অ্যালোভেরা মেখেছি তাতে খানিকটা শুকায় খানিকটা হয় এই করতে 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 প্রায় মাস দেড়েকের মাথায় আমারই এক বন্ধু অশোক খান নীলগঞ্জে বাড়ি ওনার উনি আমাকে বললেন যে দাদা আপনি এক কাজ করুন আপনি ফিটকিরি লাগান তা আমি প্রায় 15 দিন অপেক্ষা করেছিলাম ওনার কথা শোনার পরেও কিন্তু এর বারবারন্ত আমি কোনোভাবে রুখতে পারছিলাম না এবং আমি যথেষ্ট টেনশনের মধ্যেই ছিলাম একরকম তা ওনার কথা মেনে আমি ফিটকিরিটা ব্যবহার করা শুরু করলাম এই গঙ্গায় স্নান করি স্নান করার পরে এই ফিটকিরি দিয়ে ভালো করে করলাম এই আজকেও দেখলেন আপনারা যে আমি প্রথমে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিলাম এবার ফিটকিরিটা লাগাবো এইভাবে ফিটকিরিটাকে দিয়ে একে আমি করে নিচ্ছি যেভাবে আমরা দাড়ি কাটার পরে ফিটকিরি লাগাই সেইভাবে দাড়ি কাটার পরে ফিটকিরি লাগানোর মতন করে এইটাকে এইভাবে লাগাচ্ছি এতে একটা সমস্যা হচ্ছিল
ফিটকিরি লাগানোর পরে এটা টান ধরছিল, চোখ মুখে একটা টান ধরার ভাব চলে আসছিল, তা সেটাও আমি রিকভার করেছি। দেখাচ্ছি একটু পরে আপনাদের যে কী দিয়ে আমি রিকভার করলাম সেটাকে। সারা গায়ে ব্যাপারটা চলে আসছে, গুড়ি গুড়ি পোকা, বোঝা যায় পোকাগুলো দেখা যায় না, কিন্তু হাত দিলে বোঝা যায় শক্ত এবং মানে এতই ছোট যে সেটা খালি চোখে প্রায় না দেখা যাওয়ার মতন এই এক ধরনের পোকা এর ভিতর তৈরি হচ্ছে এবং সারা মাথা কিলকিল কিলকিল করে বেড়ায়। যখন হেঁটে বেড়ায় তখন বুঝতে পারি, আর তখনই ওইখানে আঙুলটা চলে যায় এবং চুলকায় এবং করলেই আঙুল দিয়ে করলেই খোসা উঠে আসে। পুরো মাথাটাই আমার মানে স্তরের পর স্তর উঠে যাচ্ছে। তা শুধু সাহস আর ধর্মের উপর বিশ্বাস আছে বলেই আমি এখনো চলে ফিরে বেড়াচ্ছি। আমার এই বিশ্বাস অনেকখানি প্রায় 3 মাস পরে আমি আজকে মুখ খুললাম আমার এই সমস্যা নিয়ে ও অসুস্থতা নিয়ে। 3 মাস ধরে আমি ভুগছিলাম, তা আমার মনে হচ্ছে এখন আমি অনেকটাই সুস্থ, মানসিক এবং শারীরিকভাবে অনেকটাই সুস্থ। তাই আমি আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য। শাস্ত্রে বলছে যে গঙ্গায় স্নান করলে শরীরের পাপ দূর হয়ে যায়। শরীরের যে পাপ সেটা আগে আমি সেই রকমভাবে বুঝতে পারিনি যে শরীরের পাপ কি জিনিস। তা এই অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার পরে আমি বুঝলাম যে শরীরের পাপ কি জিনিস। শরীরের পাপ মানে শরীরের যন্ত্রণা, ব্যাধির থেকে যে যন্ত্রণা তৈরি হয় সেটাকেই আমি পাপ বলছি। এটা কোনো মানসিক ব্যাপার না, এটা শারীরিক ব্যাপার। পাপ পুণ্য কোনো শারীরিক ব্যাপার না, পাপ পুণ্য সম্পূর্ণ শারীরিক ব্যাপার, মানসিক ব্যাপার নয়। এটা বলছে গঙ্গায় স্নান করলে শরীরের এই কথাটা কিন্তু বারে বারে উল্লেখ করছে ওইখানে, যে দেহের পাপ বা শরীরের পাপ, দেহের পাপ দূরীভূত হয়। তাই আমার দেহের যে যন্ত্রণা সেটা আমি আপনাদের দেখাতে পারলাম। অনেক শরীরের অনেক যন্ত্রণা হয়, সেগুলো দেখানো যায় না, কিন্তু আমার সৌভাগ্য যে এই যন্ত্রণাটা আমি মানুষকে দেখাতে পাচ্ছি। যে এই যে জিনিস যদি কারুর হয় সে কত যন্ত্রণায় ভোগ করে সেটা আমি স্বপন সাহাকে সেরকমভাবে বুঝতে পারিনি, কারণ উনি তো হসপিটালে ভর্তি ছিলেন। কিন্তু আমার মাকে আমি দেখেছি, মা সেই অসুস্থতার সময় মাঝে মাঝেই বলতেন, বাবা আমাকে একটু গঙ্গায় নিয়ে চল, বাবা আমাকে একটু গঙ্গায় নিয়ে চল। কিন্তু ব্যাপারটা তখন আমরা বুঝতে পারিনি, কারণ তখন তো উনি প্রি অ্যালার্জির ওষুধ খাচ্ছেন, ডাক্তারি চিকিৎসায় আছেন। ফলে গঙ্গা যে একটা চিকিৎসা ক্ষেত্র সেটা আমরা সেইভাবে ভাবিনি কখনো। তা যদিও আমি হরিদ্বার থেকে ওনার জন্য গঙ্গার জল এনেছিলাম, এইটুকু আমি করেছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ওনাকে যদি মানে নিয়ে এসে গঙ্গায় স্নান করানো যেত সেই সময়, তাহলে আমার মার অকাল মৃত্যু হতো না, বা ওই অত কষ্ট পেতেন না উনি। তা আপনাদেরও বলার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে, যদি আপনাদের কারুর আত্মীয় স্বজন, নিজের না হোক আত্মীয় স্বজন, কারুর পাড়া প্রতিবেশী যে কোনো মানুষ যদি এইরকমভাবে শারীরিক কোনো যন্ত্রণার শিকার হন, তাকে অবশ্যই এই ভিডিওটা দেখানোর জন্য অনুরোধ করবেন। মানা না মানা তার ব্যক্তিগত ব্যাপার। এইভাবে ফিটকিরি দিয়ে আমি যতদূর পারলাম ভিজিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এবার ডুব দেব, ডুব দিয়ে স্নানটা করে নেব। তারপরে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এইটাকে টান ধরবে, এইটা শুকিয়ে গেলে টান ধরবে এবং কষ্ট হবে। তা সেই জন্য এইটাকে আমি ডুব দিয়ে আগে এটাকে ঠিক করে নেই। আমার ডুব দেওয়া হয়ে গেল। এবার যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ঘি।
আপনারা সবাই জানেন যে ভোলে বাবার যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গকে আমরা স্নান করানোর আগে ঘি ব্যবহার করে থাকি। তাই এই কনসেপ্টটা আমি ওই স্নান থেকেই, ভোলে বাবার স্নান থেকেই আমি নিয়েছি, যে ভোলে বাবা নিশ্চয়ই কষ্ট পেয়েছিলেন যখন লড়াই চলেছিল ভোলে বাবার সাথে। ভোলে বাবা যখন পার্বতী মাকে নিয়ে যখন আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছেন উনি, তখন যখন দেবতারা যখন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, সেই চক্রের আঘাতে ভোলে বাবারও দেহের বিভিন্ন জায়গা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। এই অনুভূতিটা আমার মধ্যে এসেছে। আমি এই অনুভূতি পেয়েছি যে ভোলে বাবা কত কষ্ট পেয়েছিল। আমি ভোলে বাবার সেই ওষুধ আমি ব্যবহার করছি, আপনারা দেখেন। আশা করি আপনারা ভোলে বাবার এই ওষুধ ব্যবহার করে আপনাদের উপকার পাবেন। এই ঘি আমি দিলাম, এইভাবে পুরো মাথাটা আমি ঘি দিয়ে তেল মাখানোর মতো মেখে দিচ্ছি। এতে একসাথে দুটো কাজ হবে, এক জায়গাটা টান ধরবে না। আর ঘি আমাদের যাগযজ্ঞে ব্যবহৃত হয়। আমাদের যে প্রাচীন যে ধর্মীয় বিধান, হিন্দু শাস্ত্র, সনাতন শাস্ত্র, সেখানে ঘিয়ের ব্যবহার আছে, যাগযজ্ঞে ঘি ব্যবহার হয়। এটা আমি বহুদিন ধরে আমি দেখে আসছি যে ঘি ব্যবহার হয় যাগযজ্ঞে। যাগযজ্ঞ কথার অর্থ হচ্ছে যে মৃত সেল, মৃত কোষ যেগুলো মারা গেছে, তাদেরকে আবার পুনরায় জীবিত করা সম্ভব। এই আমার মাথায় যে যন্ত্রণা, এই যন্ত্রণায় যে সেলগুলো মারা গেছে, সেই সেলগুলোকে আবার যদি আমি জাগিয়ে দিতে পারি এই ঘির মাধ্যমে, তাহলে আমার এই যজ্ঞ সম্পন্ন হবে। এটা ক্রিয়াযোগ। এই ক্রিয়াযোগ বহুদিন ধরে লুপ্ত হয়ে গেছিল। বাবাজি মহারাজ এই ক্রিয়াযোগ নিয়ে আসছিলেন। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর মাধ্যমে সেই ক্রিয়াযোগ যোগানন্দ মহারাজ উনি সারা বিশ্বে এটাকে স্প্রেড করেছেন। তবু মানুষের এখনো জ্ঞান হয়নি, তারা পুঁথির মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করেছে। আমি পুঁথি পড়েছি, অনেক জ্ঞান আমারও হয়েছে, কিন্তু নিজে আক্রান্ত হওয়ার পরে আমি এই সুযোগটা পেয়েছি যে এই ক্রিয়াযোগ যদি আমি নিজের উপরে অ্যাপ্লাই করি, দেখি কি হয়। আমার আয়ু বাড়ে কি বাড়ে না, আমি থাকি কি থাকি না। আমি সেই মহাদেবের চরণে নিজেকে সমর্পণ করলাম। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি এই গঙ্গা, এই মহাদেব, এদের আশ্রয় এসে আমি যেন আয়ু আমার বাড়ে, আমি যেন আপনাদের সাথে আরো অনেক দিন জীবিত থাকতে পারি, এই কামনা করি। আজকে গায়ত্রী মন্ত্র নিয়ে অনেক চর্চা হচ্ছে। গায়ত্রী মন্ত্র ছোটবেলার থেকে আমরা যেটা শিখেছিলাম, বাবা যেটা শিখিয়েছিল, সেটা ছিল এইরকম: গঙ্গা, গীতা, গায়ত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্ত গেহিনী, অর্ধগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জুরি। এই গায়ত্রী মন্ত্র ছোটবেলার থেকে শিখে আসছি, এটাকেই আমি গায়ত্রী মন্ত্র মনে করি। গায়ত্রী হারিয়ে গেছিল আমাদের জীবন থেকে, শুধু মন্ত্রের মধ্যেই গায়ত্রী ছিল। কিন্তু আমার সৌভাগ্য, আমার পূর্বপুরুষরা সেই অন্বেষণ করেছিলেন এবং তাদের জিন আমি বহন করছি। আমার বাবা মার আমাকে যে জন্ম দিয়েছেন, সেই শরীরের মধ্যে আমার পূর্বপুরুষরা আজও বর্তমান, এ আমি অনুভব করেছি। এবং গঙ্গার জলেই যে গায়ত্রী আছে, সেই লুকানো অবস্থায় সেটাকে আমি খুঁজে পেয়েছি। গঙ্গার জল যতক্ষণ প্রবাহিত হচ্ছে ততক্ষণ গঙ্গার জলই থাকছে। যখনই সেটাকে গাড়ুতে তুলে নিলাম, এই যে গায়ত্রী হয়ে গেল। সূর্য প্রণামের সময় অনেকেই দেখবেন এই গাড়ুতে করে জল দিয়ে সূর্য প্রণাম করে। এটা অতি গোপন কথা। এটা গীতাতে বারে বারে শ্রীকৃষ্ণ বলছে, যে কথা আমি ইক্ষাকুকে বলেছিলাম। ইক্ষাকু সূর্যকে বলেছিল
তাই এই যে গায়ত্রী, এটা এই সংস্কারের মধ্যেই লুকানো ছিল, এই সংস্কারের মধ্যেই লুকানো ছিল। গীতার মধ্যে সব কিছু আছে, আমরা খুঁজে পাচ্ছি না, আমরা অন্ধ। এই গায়ত্রী যন্ত্র আমি আবিষ্কার করেছি, এটাকে আমি যন্ত্র বলছি, এটাকে আমি লিকুইড ফ্রম জল, গঙ্গার জল লিকুইড। এই লিকুইড আমরা যখন কন্টেনারে ভরে আমি যেটাকে মার্কেটিং করার চেষ্টা করছি আপনাদেরকে, আপনারা সবাই জানেন যে যার বাণিজ্যিক নাম দিয়েছি ভদ্রাক্ষ। ভদ্রাক্ষ কিছু না, ভদ্রাক্ষ গায়ত্রী যন্ত্র। গায়ত্রী মন্ত্র শুনলে বা পাঠ করলে সেটা কানের মাধ্যমে আমাদের ব্রেনের নার্ভাস সিস্টেমে যায় এবং ব্রেনের নার্ভাস সিস্টেমে গিয়ে আমাদেরকে মনে শান্তি দেয়। কিন্তু এমনও তো লোক আছে যারা শারীরিক যন্ত্রণায় আঘাত পাচ্ছে, শারীরিক যন্ত্রণায় জ্বলছে, তাদের জন্য দুটো জিনিস ব্যবহার করতে হবে। শুধু গায়ত্রী মন্ত্র জপ করলে তাদের সমস্যা মিটবে না, তাদেরকে গঙ্গায় এসে স্নান করে শরীরের যন্ত্রণা মিটাতে হবে। আর গায়ত্রী মন্ত্র জপ তারা করতেও পারে। এবার আমি বলছি সেটা জপ যদি তোমরা না পারো, তোমরা যদি শুদ্ধ সংস্কৃত উচ্চারণ না করতে পারো, তাহলে জপ হবে না। কারণ বিশুদ্ধ সংস্কৃতের একটা আলাদা শক্তি আছে, সেই বিশুদ্ধ সংস্কৃত আমরা জানি না। ফলে সহজিয়া ক্রিয়া যোগ হচ্ছে গায়ত্রী। গঙ্গার জলকে গায়ত্রীতে পরিণত করো, কনভার্ট করো, এবং সেই গঙ্গার জল, সেই গায়ত্রী 2 চোখে 2 ফোঁটা রাত্রিবেলায় দিয়ে শুয়ে পড়ো। ঘুমানোর সময় ওই গায়ত্রী অটোমেটিক নার্ভাস সিস্টেমে চলে যাবে, নার্ভাস সিস্টেমে গিয়ে অজপায় পরিণত হবে। অজপা মানে আর কিচ্ছু না, অজপা মানে স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্তভাবে সে কাজ করবে। আপনি ঘুমাবেন কিন্তু গঙ্গার জল গায়ত্রী স্বতঃস্ফূর্তভাবে আপনার ব্রেনের নার্ভাস সিস্টেমের উপর কাজ করতে থাকবে। এই গায়ত্রী যে জপ করবে, এই পদ্ধতিতে যে ব্যবহার করবে যন্ত্রের মতন করে, এটাকে আমি বলছি আধুনিক লিথিয়াম ব্যাটারির সাথে এর তুলনা করা যেতে পারে। লিথিয়াম ব্যাটারি যেমন চার্জ বেশিক্ষণ নেয় না, অথচ গাড়ি দীর্ঘ পথ পাড়ি দিতে পারে, ঠিক আমার এই গায়ত্রী যন্ত্র অল্প সময়ের মধ্যে আপনার নার্ভাস সিস্টেমকে চালু করার শক্তি দেবে এবং দীর্ঘদিন আপনাকে পথ চলার সাহস যোগাবে। এই জিনিস আমি খুঁজে পেয়েছি। সেই জন্য আমি বলছি যারা শারীরিকভাবে জর্জরিত হয়ে গেছেন তারা গঙ্গায় স্নান করুন, এবং যারা মানসিক যন্ত্রণা, আজকে হাটে বাজারে গেলে ব্যথার ওষুধের অভাব নাই, দুনিয়ার ব্যথার ওষুধ তারা বিক্রি করছে, গায়ের ব্যথা, সমস্ত ব্যথা কিন্তু তারা বিক্রি করছে, এবং তারা বলছে যে দায়িত্ব নিয়ে বলছে যে এই ওষুধে কাজ না হলে আমরা আর কোনো দিন আসবো না আপনাদের এলাকায়। আমি একটা গুপ্তধন পেয়ে গেছি, সেটা হচ্ছে মনের ব্যথার ওষুধ। এই মনের ব্যথার ওষুধ হচ্ছে গায়ত্রী। এই মনের ব্যথার ওষুধ হচ্ছে গায়ত্রী মন্ত্র এবং গায়ত্রী যন্ত্র। যারা গায়ত্রী মন্ত্র ব্যবহার উচ্চারণ করে সমাধান হয়েছে তাদের নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যারা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পাচ্ছেন না তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা গায়ত্রী যন্ত্র ব্যবহার করুন। গায়ত্রী যন্ত্র ব্যবহার করুন, দেখবেন হাতে হাতে ফল পাবেন। এই গায়ত্রী যন্ত্র আবিষ্কার করতে আমার 25টা বছর, 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত লেগে গেল, 25 বছর লেগে গেল। আর আপনাদেরকে আমি সময় দিচ্ছি মাত্র 1 বছর। 1 বছরের মধ্যে আপনারা যে যা চাইছেন তাই পাবেন, এটা আমার কথা বিশ্বাস করেন। আপনারা বছরের পর বছর হাজার হাজার টাকা, হাজার হাজার ঘন্টা সময় আপনারা ব্যয় করেছেন, আপনারা আমার কথা বিশ্বাস করেন। 1টা বছর আপনারা গায়ত্রী যন্ত্র ব্যবহার করেন, আপনাদের পয়সা থাকে তো আমার কাছে কেনেন, আর পয়সা না থাকে তো নিজেরা গায়ত্রী বানিয়ে নেন, বানিয়ে নিয়ে আপনারা ব্যবহার করেন, দেখেন আপনাদের কত উপকার হবে। যারা আমার কাছে থেকে কিনতে চান, আমি 2 দিন যাই নীলগঞ্জ হাটে। নীলগঞ্জ হাটে গিয়ে আমি এই গায়ত্রী যন্ত্র প্রচার করি। নীলগঞ্জ হাটে রবীন্দ্র ভবনের পাশে একটা বড় মুদি দোকান, তারপরে অশোক খানের কাঠের ফার্নিচারের দোকান, চৌকি, তারপরে এই কাঠের যে চেয়ার টেবিল এসব উনি বিক্রি করেন। উনি আমাকে একটু বসার জায়গা দিয়েছেন, অশোক খান। উনি আবার সম্পর্কে ওনার সাথে পরিচয় হওয়ার পরে জানতে পারলাম উনি ঠাকুর নিগমানন্দের আশ্রিত, মানে নাতি বলা যেতে পারে। আমি যেমন সুখদেব ব্রহ্মচারীর নাতি, উনি ঠাকুর নিগমানন্দের নাতি। এই 2 নাতি দেখেন আজকে এক জায়গায় হয়েছি, কাকতালীয় ঘটনা, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই না। এই নিগমানন্দ ঠাকুর, নিগমানন্দ ব্রহ্মচারী, উনি IITর ইঞ্জিনিয়ার ছিলেন এবং এই গঙ্গা নিয়ে রিসার্চ করার পরে উনি গুপ্তধন পেয়ে গেছিলেন, কিন্তু উনি মানুষকে বোঝাতে পারেননি। উনি অনশন করে উনি দেহত্যাগ করেন, এবং এই ঘটনা খুব কম, একমাত্র পেপার যারা লেখেন আর যারা পেপারের গুরুত্বপূর্ণ খবর যারা পড়েন তারা ছাড়া আপামর জনসাধারণ কেউ জানেন না যে স্বামী নিগমানন্দ কে ছিলেন।
তা দেখেন আজকে আমি এইখান থেকে গঙ্গার জল থেকে গায়ত্রী যন্ত্র আবিষ্কার করলাম, এবং কাকতালীয় ঘটনাই হোক আর যাই বলেন, আমি ঠাকুর নিগমানন্দের আশ্রয়ে সেখানে আমি মাটি পেলাম, তারা আমাকে মাটি দিয়েছে, সেই মাটিতে বসে আমি প্রচার করছি। আপনাদের মধ্যে কারুর যদি এই গায়ত্রী যন্ত্র ক্রয় করাবার ইচ্ছা জাগে, আপনারা দয়া করে বুধবার এবং শনিবার আমি বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত ওই নীলগঞ্জ হাটে অশোক খানের দোকানে আমি বসি, আপনারা আসতে পারেন। এবং এই চ্যানেলটার মাধ্যমে আপনারা সেই দোকানেরও কিছু ছবি আমি মাঝে মাঝে দেখানোর চেষ্টা করেছি, আজকেও করব। আজকেও আমি নীলগঞ্জ হাটে যাব, আজকেও বিকেলবেলায় সেই হাটের ছবি আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা এই গায়ত্রী মন্ত্র, গায়ত্রী যন্ত্র ব্যবহার করুন, এবং আমার মতো শারীরিক যন্ত্রণায় কেউ যদি আক্রান্ত হন, তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা এই চিকিৎসা মেনে নিতে পারেন। এতে ডাবল বেনিফিট, এক অহেতুকি কোনো পয়সা খরচ হবে না, এবং আপনি যে স্বাভাবিক কাজ করছেন সেই কাজের মধ্যেই থাকবেন, সেই কাজ থেকেও আপনার কিছু উপার্জন হবে, এবং আপনার সংসারের যে মানে কি বলবো, যে খরচাগুলো হয়ে যাচ্ছিল চিকিৎসার পিছনে, সেই খরচা থেকে আপনি বেঁচে যেতে পারেন। তাহলে আপনার ডাবল বেনিফিট হলো, আপনার কোনো খরচাও হলো না, আপনি সুস্থও হলেন, এবং আপনার দীর্ঘ জীবন আপনার পেয়ে গেলেন। এর থেকে বড় আর কি বলবো। এই বলে জয় বাবা ভোলানাথকে আমি আমি ওনাকে নমস্কার করলে কম বলা হবে। জয় বাবা ভোলানাথকে বলছি যে এই শ্রাবণ মাস তোমার মাস বাবা, তুমি সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো, সবার মঙ্গল করো। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। অশোকদা বেঞ্চ বানাচ্ছেন? আর কাঠের কাজ করি না, কি করবো, করতে তো হবে, কি করবো খাই, এখন পরে আমি কাজ তো করে খেতে হবে, কাঠের কাজ করি। তাই কার অর্ডার? অর্ডার হচ্ছে আমাদের পাড়ারই এক ব্যক্তি, খুব ধন্য ব্যক্তি, মানে নামি দামি ব্যক্তি, কিন্তু আমাদের কাছে কোনোদিন আসে না। তা আমার এই এত বছর বয়সে এই প্রথম একটা বেঞ্চির অর্ডার দিয়েছে। যাই হোক, মানে জানি না তার কি ভালো লেগেছে কিনা। যাই হোক, ঠাকুরের কৃপা আছে। আমি ঠাকুর নিগমানন্দের শিষ্য। নিগম ফার্নিচার? হ্যাঁ, ঠাকুর নিগমানন্দের শিষ্য। তা আমি ঠাকুর নিগমানন্দের অনুসরণ করে চলি, যে ভাবি যে ঠাকুর যা করাবে তা হবেই। আচ্ছা, আপনি তো কাঠের কাজ করেন, হ্যাঁ, তা আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি একজন ইঞ্জিনিয়ার? অ্যাকচুয়ালি মনে হয়নি, কিন্তু আমার মনে হয় যে আমরা যে কাজটা করি না, কাঠের কাঠমিস্ত্রি মানে দক্ষ না হলে কাঠমিস্ত্রি করা যাবে, মানে অঙ্ক ভুল হয়ে গেলে কাঠমিস্ত্রি শেষ। একটা কাঠ কাটলে কিন্তু জোড়া করা যাবে না, কিন্তু ছোট হয়ে যাবে, ওই কাঠটা বাদ হয়ে যাবে। মাপ যদি ভুল হয়ে যায়, ইঞ্জিনিয়ারদের মাপ যদি ভুল হয়ে যায় শেষ। কাঠের কাজ এত সূক্ষ্ম কাজ, এত চিন্তা ভাবনার কাজ, যে মানুষকে ভুল মানে চিন্তা থাকলে ভুল হয়ে যায়। যাই হোক, এই কাজ করে খাই, এইটাই আমার বড় কথা। আর ঠাকুর সম্পর্কে যদি কিছু বলেন। আচ্ছা, আপনাকে একটু স্মরণ করিয়ে দেই, ঠাকুর নিগমানন্দ ব্রহ্মচারী মহারাজ উনি আইআইটির ইঞ্জিনিয়ার ছিলেন। আপনি কি সেই সম্পর্কে কিছু অভিজ্ঞতা বা কোনো ধারণা আছে? আমি তো, এবং উনি গঙ্গা নিয়ে কাজ করতেন, এবং গঙ্গার জন্য আমরণ অনশন করে উনি দেহত্যাগ করেন। এই কথা আপনার ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি তাকে তো দেখিনি, তার নিয়ম, তার বই পড়ে, তার নিয়ম অনুসরণ করে চলি, সেটা আমার ভালো লাগে।
আমি তাই বিশ্বাস করি যে ঠাকুর নিগমানন্দের একটা নীতি খুব সুস্থ নীতি, তাই সেই অনুসরণ করে চলি, তাই সেইভাবে জীবিকা অর্জন করি। তাই এটা আমার ঠাকুরের কোনো লীলা আপনার সাথে হয়েছে, কোনো মানে ঐশ্বরিক লীলা, এমন কোনো ঘটনা কি ঘটেছে আপনার জীবনে? দেখুন, আমি এই ঠাকুরের নিগমানন্দের মানে আশ্রিত হয়ে কোনোদিন অভাব ঠাকুর কৃপায় হয়নি। তা আমাদের এটাই আমার কাছে বড় কথা, যে আমার কাছে 10 টাকা ধার করে খেতে হয়েছে, এই কাজটা আমার হয়নি, কিন্তু এটাই আমার সাফল্য, বড় পাওনা একদম। মানে আমি তো কারো কাজে ইঞ্জিনিয়ার না, কারো কোম্পানিতে কাজ করি না, কিছু করি না, নিজে কাজ করি, তাই ঠাকুরের ভরসা করে চলি, মোটামুটি ডাল ভাত চলে যায়। এটাই বড় লীলা আপনার কাছে। একদম। বাহ, দারুণ খবর। রেডি? দুদিন 3 দিন 4 দিন পরে যার পায়খানা তিনি দীর্ঘকাল সমস্যায় ভুগছেন, টাকা পয়সা প্রচুর ব্যয় করেছেন, কিন্তু আপনি কোনো পেটের রোগের মুখে যাবে, রুটি নেই, খিদে নেই, দুধ খেতে হবে, যাই খাবে সব হজম হয়ে যাবে। আর রোজ সকালে ঘুম থেকে উঠে পায়খানায় যাবে, পেট খালি করে একদম পরিমাণ মতো পায়খানাও হয়ে যাবে। সঠিক কথা নয়, যেটা ঠিক মতো না হলে হয় তা নিয়ে লজ্জা কিসে? মর্নিং সোজটাকে দাদা আয়ুর্বেদ মিথ্যা নয়, তবে এটা ওটা শেখা নয়, বিশুদ্ধ আয়ুর্বেদ মতে প্রস্তুত করা এই অম্ল গাছ সেবনে যে কোনো পেটের রোগে উপকার হয়। দীর্ঘদিনের গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য সম্পূর্ণ নির্মূল হয়। আসুন নিয়ে যান, আমরা আছি এখনো, পাবেন এখানে, চলে আসি। যিনি বলছেন তলপেটে চিনচিন ব্যথা, বদহজম জনিত কারণে অম্বলে, যার গলা জলে, বুক জলে, জুয়া ঢুকুর ওঠে, পেটটা ফুলে বসে থাকে, মুখে রুচি নেই, দুবেলায় সময় মতো খিদে হয় না, ঘুম কম, পেটে আম, যখন তখন পেটে মোজর দিয়ে আপনার পায়খানার বেগ আসে, অথবা যার কোষ্ঠকাঠিন্য, শক্ত কষা ইটের টুকরোর মতো পায়খানা হয়, পরিমাণ মতো পরিষ্কার পায়খানা যার হয় না, আমাদের এই অম্ল গাছ সেবনে অল্প কয়েকদিনে অবস্থা একদম আগের মতো বা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। মাননীয় বন্ধুগণ, বর্তমান যুগ অত্যধিক সার ও কীটনাশক যুক্ত খাদ্য খাবারের যুগ, তার উপরে আছে টেনশন, অনিয়মিত খাওয়া দাওয়ার অভ্যেস, যে কারণে 90% মানুষই আজকাল কম বেশি পেটের রোগে আপনারা ভুগছেন। কারো 2 আনা, কারো 4 আনা, কারো 8 আনা, কারো বা একেবারে পুরোপুরি 16 আনা। যিনি 2 আনা আক্রান্ত তিনি কিন্তু গুরুত্ব দিচ্ছেন না, আবার যা 16 আনা পরিপূর্ণ তিনি আর কোনো উপায়ও খুঁজে পাচ্ছেন না। তাই চিকিৎসকরা বলেন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ভারতীয় বহু প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা বাজ্যি যায় তার পয়সা বদলি না পায়। আর তাই আমাদের অম্ল গাছ যারা নিয়মিত সেবন করবেন তারা পেটের রোগ প্রতিরোধ করতে পারবেন। রোজ সকালে পরিমাণ মতো পরিষ্কার পায়খানা হবে, ডাক্তার ভর্তিকেও আপনার পয়সা দিতে হবে না। আর যারা অলরেডি সাফার করছে, কারো গ্যাস, কারো অম্বল, কারো আম, কারো কোষ্ঠকাঠিন্য, অনেকদিন ধরে ভুগছেন, ননস্টপ 3 মাস সেবন করুন। যত পুরনো পেটের সমস্যা হোক না কেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, 200% গ্যারান্টি। দাদাভাই, লিভার হচ্ছে মানব দেহের চিকেন হাউস। আমরা সারাদিন যা যা খাই, লিভার তা থেকে রক্ত রস তৈরি করে এবং অ্যাটলিস্ট 15-20 ভাগ হজম না হওয়া বর্জ্য এই নিয়ম যদি ঠিকঠাক করতে থাকে তবে নো প্রবলেম, নো গ্যাস, নো অ্যাসিডিটি, পেট ঠিক, শরীর ঠিক, একদম ঠিক। কিন্তু যদি এই নিয়মের ব্যতিক্রম হয়